আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। অবিলম্বে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। তা না হলে আগামীকাল সন্ধ্যায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল করার ঘোষণা দেন তারা। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আয়োজিত গণপদযাত্রা থেকে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি করতে হবে সরকারকে। একই দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে ফুঁসে উঠেছে পুরো দেশ। 5 আগস্ট পরবর্তী সময়ে যা একেবারেই অপ্রত্যাশিত বলছেন অনেকেই। এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাই দায়ী। সে কারণেই পদত্যাগের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তাদের পদযাত্রায় শিক্ষা ভবনের সামনে বাধা দেয় পুলিশ। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার পূর্বক পদত্যাগ করতে হবে। সে আওয়ামী জুজু এখন এক্সিস্ট করে না। আপনারা আপনাদের ফেলিয়ার মেনে নেন এবং আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনটাকে সফল হইতে দেন। নিজেদের ফেলিয়ারটা মেনে নেন। আসলে এটা আসলে হাই টাইম, দিস ইজ হাই টাইম। তা না হলে এই আওয়ামী লীগকে যেভাবে টেনে হিচড়ে আমরা নামাইছি গলি থেকে, আপনাদেরকেও নামাতে আমাদের খুব বেশি সময় লাগবে না। এর আগে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানে যেখানে নারীদের একটা অনন্য ভূমিকা ছিল এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দেশের নারীদের আসলে কোনো নিরাপত্তা নাই। যেখানে 48 ঘন্টায় 17টা ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেই সাথে শুধু ধর্ষণ না, সেই সাথে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এক এক এলাকায় এক এক রকম ঘটনা ঘটছে। সারাক্ষণই সংস্কারের বুলি আওড়াচ্ছে, কিন্তু কোনো ধরনের যৌক্তিক সংস্কার তারা করতে পারছে না। এই যে পুলিশ প্রশাসন শেখ হাসিনার আমলে যেমন ছিল ঠিক একই রকম আচরণ এখনো করছে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে আগামীকাল থেকে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষকে গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান শিক্ষার্থীরা। দেশব্যাপী ধর্ষণ এবং সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এই মানববন্ধন বিক্ষোভ মিছিলে মেতে উঠেছে গোটা দেশ। এখন দেখার বিষয় আদৌ কি প্রশাসনের টনক নড়ে কিনা, এইসব আন্দোলন তাদের চোখে পড়ে কিনা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কিত নগরবাসী। এসব ঘটনায় ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র ও চাপাতি। পুলিশ সক্রিয় না থাকায় একের পর এক ঘটনা ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে বনশ্রীতে গুলি করে ও কুপিয়ে স্বর্ণ লুটের ঘটনায় এক নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীরা জানান, চাঁদার টাকা দেয়া বন্ধ করে দেয় এই নৃশংস হামলা চালায় দুষ্কৃতিকারীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। পুলিশ নিষ্ক্রিয় থাকায় জুলাই অভ্যুত্থানের পর রাজধানী ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। বেড়ে যায় ছিনতাই, ডাকাতির মতো অপরাধ। অনিরাপদ ঢাকায় দেশীয় ধারালো অস্ত্রের মুখে প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া হচ্ছে সর্বস্ব। একই সাথে বেড়েছে আগ্নেয়াস্ত্রের ঝঞ্ঝনানিও। সবশেষ রোববার রাতে রাজধানীর বনশ্রীতে অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেনকে গুলি ও কুপিয়ে 160 ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। একই ঘটনা ঘটেছে মোহাম্মদপুরেও। এসব ঘটনার প্রতিবাদে বনশ্রী সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন জুয়েলারি ব্যবসায়ী ও স্থানীয়রা। টাকা দেওয়ার জন্য হুমকি তুমকি দিচ্ছে। তা আমি তারই পরিপ্রেক্ষিতে বাইরে বলছিলাম, আপনি আর টাকা কারোকে দিবেন না এবং কোন কোন নাম্বার থেকে টাকা চাচ্ছে আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। টাকা দেওয়া বন্ধ করার পর হয়তোবা সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটে থাকতে পারে। আমি আর আমার আম্মু গুলির শব্দ শুনে আসছি, আমি ভাবছি যে আগুন লাগছে, পরে দেখি যে না, সন্ত্রাসীরা আমার বাবাকে ইচ্ছামতো কুপিয়েছে। রাজশাহীতে এক কর্মশালায় যোগ দিয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন,
ছিনতাই প্রতিরোধে যৌথ পেট্রোলিং করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট। আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। দেশে ছিনতাই, ডাকাতি এবং ধর্ষণের ঘটনা বাড়ায় আতঙ্কিত নগরবাসী। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে নিরাপদ ঢাকা চায় সবাই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে যৌথ বাহিনীকে কম্বাইন্ড অপারেশন চালানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পদত্যাগের প্রশ্নই আসে না। রাত ৩টার ব্রিফিংয়ের কারণও ব্যাখ্যা করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অপারেশন ডেভিল হান্ট পরিচালনার পরেও ধরাছোঁয়ার বাইরে ডেভিল বা শয়তানরা ফিল্মি স্টাইলে ছিনতাই, ডাকাতি করছে তারা। নিরাপত্তাহীনতায় দেশের মানুষ, জনমনে আতঙ্ক বাড়লেও স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করছেন পরিস্থিতি সন্তোষজনক। 53 বছরেই আমাদের মনে কোনো মিডিয়া এরকম লেখে নাই এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, এরকম কিন্তু কোনো সংবাদ আমাদের মনে হয় কোনো সাংবাদিক, যেহেতু আমি নিজে একসময় সাংবাদিকতা করছি, আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। আগে হয়তো কি, যেমন ধরেন গতকালকের যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। পরিস্থিতি সন্তোষজনক হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠছে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তিনি। ব্যাখ্যা দেন রাত 3টায় ব্রিফিং করার। আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পৌষলিকা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের মানুষের নিরাপত্তা সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আইন শৃঙ্খলা বাহিনীকে তদারকি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সিরিয়াসলি নিচ্ছে বলেই তো আজকের মিটিংটা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা কাজ করে, যেই এজেন্সিগুলো কাজ করে, যে ডিপার্টমেন্টগুলো কাজ করে, সহ সংস্থার যারা চিফ, তারা প্রত্যেকে এসেছিলেন এবং সেটা নিয়ে আজকে খুব থ্রেডবেয়ার একটা ডিসকাশন হয়েছে। কয়েকদিনের মধ্যে দৃশ্যমান উন্নতি চোখে পড়বে বলেও জানান তিনি। মনিটর করছি এবং আমরা আশা করি দৃশ্যমান ইমপ্রুভমেন্ট খুব দ্রুত দেখবেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীতে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন। দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, চলমান পরিস্থিতির উত্তরণে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আসিফ নজরুল। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোন রকম উপায় নাই, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচন্ড তাড়না এবং চেষ্টা আছে, চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে।
এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা, এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়, তাদের একটা রোল থাকতে পারে। দেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ধৈর্যের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দায়িত্ব পালনে উশৃঙ্খল এবং বল প্রয়োগ না করতেও সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সব সময় তৎপর রয়েছে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্কোর 29.66। সৈনিক ইশতিয়াক আহমেদ। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়, বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। দেশকে খাদের কিনারা থেকে তুলে আনতে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের খুলনা মহানগর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতান্ত্রিক শক্তি অযাচিত তর্কে বিতর্কে জড়ালে পতিত স্বৈরাচার ও দেশ বিরোধী শক্তি তার সুযোগ নিতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। খুলনা প্রতিনিধি এস.এম. হাবিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দল পুনর্গঠনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে জেলা সম্মেলন করছে বিএনপি। এর ধারাবাহিকতায় ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলনের আয়োজন ছিল শহরের সার্কিট হাউস ময়দানে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশ ধ্বংস করে দিয়ে পালিয়েছে স্বৈরশাসক শেখ হাসিনা। দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে যে স্বৈরাচার লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে। তারেক রহমান সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, সংস্কার ইস্যুতে অযথা বিতর্কে জড়ালে পরাজিত শক্তি এর সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনসমর্থন বিএনপির পক্ষে দাবি করে তারেক রহমান জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। আমাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুতে সেটির প্রতিফলন থাকতে হবে। আমাদের দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গুম, খুন সহ নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারকে আর্থিক উপহার তুলে দেয়া হয়। মইনুল হাসান, এটিএন বাংলা। জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির সমাবেশে তিনি মন্তব্য করেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
দ্রব্যমূল্য সহনীয় রাখা ও অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় পুরো মাঠ। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনরোষের কবলে পড়ে দেশ ছাড়লেও শেখ হাসিনা ভারতে বসে দেশ ধ্বংসের পায়তারা করছে। সব চক্রান্ত মোকাবেলায় দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার কথা বলেন তিনি। কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা যেটা আমরা 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন কি আমার অপরাধ? অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাসিনা, আপনার কি অপরাধ? আপনাকে জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করলেন। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচনের কথা বলছে তারা দেশকে সহিংসতার দিকে নিতে চায়। সরকার এই আত্মঘাতী পথ থেকে সরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নতুন খেলা শুরু হয়েছে, নতুন খেলা। সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে। এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান, অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। তিনি বলেন, বেশি দিন ক্ষমতায় থাকতে কিছু লোক নির্বাচন পেছাতে চায়, অপপ্রচার চালিয়ে বিএনপিকে উত্তেজিত করার চেষ্টা চলছে দাবি করে ফখরুল বলেন, উস্কানিতে পা না দিয়ে জনগণের সাথে থাকবে তার দল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে, সে কারণে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্র দেশের মানুষ যে কোনো মূল্যে রুখে দেবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর আসাদুজ্জামান খান রিপন। দীর্ঘ 19 বছর পর গোপালগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদের দোসররা দেশেই রয়ে গেছে, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সহ অন্যান্যরা। দ্রুত নির্বাচন না হয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে, কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই। আমরা যদি একটি ফ্যাসিবাদী সরকারকে যদি আমরা আন্দোলনের মধ্য দিয়ে যদি তাদেরকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারি, তাহলে আমরা ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবো না। যাদেরকে সে ব্যবহার করছে আপনাদের উপর গুলি চালাইতে, যাদেরকে সে ব্যবহার করছে আপনাদের খুন করতে, গুম করতে, মামলা দিতে, কষ্ট হয়। ওই আওয়ামী লীগের কর্মীদের জন্য একটু কষ্ট হয়, ওদের রাইখা মহিলা একা একা পালাই গেল। জুলাই অভ্যুত্থানে শুধু শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন বা বিচার ব্যবস্থা সহ ফ্যাসিবাদের কিছুই পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, নতুন বাংলাদেশ করতে আরও একটি বিপ্লব প্রয়োজন। ডক্টর ইউনূসকে ভুল বুঝিয়ে বাংলাদেশকে আবারও দাসত্বের রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও জানান তিনি। জামায়াতের সেক্রেটারি বলেন, বিদেশে বন্ধু থাকবে, কোনো প্রভু নয়। জামায়াত ক্ষমতায় গেলে জনগণের শাসক নয়, সেবক হবে। তাই নতুন বাংলাদেশ করতে দেশবাসীকে তাদের পাশে থাকার আহ্বান জানান গোলাম পরোয়ার। বিপ্লব হয়ে পারল না 6 মাস, 6.5 মাস গণঅভ্যুত্থানের পরে। এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলন তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড।
সংস্কার প্রস্তাব চূড়ান্ত না হওয়ায় ডিসেম্বরের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচন হওয়া দরকার। ন্যূনতম সংস্কার শেষ করে সংসদ নির্বাচনকে টার্গেট রেখে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান সিএসি। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান। এতে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নির্বাচনী প্রস্তুতির নানা দিক তুলে ধরেন। তবে সংস্কার প্রস্তাব চূড়ান্ত না হওয়ায় ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজন নিয়ে সংশয় ছিল সিইসির কণ্ঠে। ঐক্যমত্য কমিশন তো নির্বাচনের তারিখ নিয়ে ঐক্যমত্যে পৌঁছাবে এমন তো আমি কোথাও দেখি না। 6টা রিপোর্ট ওনারা দিয়েছে দেখলাম, 6টা রিপোর্ট ঐক্যমত্য কমিশনে তারা ঠিক আপ করেছে, বিভিন্ন দলের কাছে পাঠিয়েছে দেখলাম। তো একটা হয়তো একটা ইলেকশন যখন হয় রাজনৈতিক সমঝোতা হইলে ভালো, সবাই প্রত্যাশা করে একটা রাজনৈতিক সমঝোতা। আমরা ধরে নিচ্ছি যে 6 মাসের আগে আমরা বড় কোনো রিফর্ম নিয়ে সমঝোতার বিষয়ে আমরা জানতে পারবো বলে মনে হচ্ছে না। তার মানে এটা আমাদের ধারণা, কারণ 6 মাস তো একটা টাইম লাইন দিয়েছেন তুমি। এই যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ 6 মাস, তো যেহেতু ওটি 6 মাস দিয়েছে, ওটাকে একটু মাথায় রেখে আমাদের চিন্তা করতে হয় যে ক্যান উই রিয়েলি ওয়েট 6 মান্থস। কারণ আমাদের যদি বলা হয় যে না আমরা মাইনর মিনিমাম রিফর্ম করে ডিসেম্বরে ইলেকশন করতে চাই, তো যে করতে চাই, তাই দেখে আমাদের তো 6 মাস বসে থাকার আর সুযোগ নাই। ডিসেম্বর হোক আর আগামী বছর হোক, আমরা আর্লিয়েস্টটাকে ধরে নেই, কারণ আমাদের প্রস্তুতির দরকার আছে। এ সময় জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। যেখানে যাই সেখানে স্থানীয় সরকার নির্বাচন না। আবার কালকে আবার পত্রিকা দেখলাম যে কেউ সাজেস্ট করতে যে এটা জুন মাসের মধ্যে করে ফেলা সম্ভব। জুন মাস ওই আগের 16 লক্ষ মৃত ভোটার নিয়ে করা সম্ভব। তারপরে 35 লক্ষ যারা ল্যাপটপ ভোটার ছিল ওদেরকে বাদ দিয়ে করলে সম্ভব। যে নতুন যারা ভোটার হলো তাদেরকে বাদ দিয়ে করবো। ভোটার লিস্ট আমার ফাইনাল হবে আমাদের প্ল্যান অনুযায়ী জুন মাসের শেষে। সবকিছু ছাপিয়ে সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে জানিয়ে সিইসির আশা, নির্বাচনে এলে স্থিতিশীল হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ডিসেম্বর হতে গেলে আমাকে অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়। না 2 মাস আগে ডিক্লেয়ার করা লাগে, শিডিউল ডিক্লেয়ার করা লাগে। এই একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলছেন, সেটা আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে থিংস উইল সেটেল ডাউন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। পেশাগত কাজের মান উন্নয়ন, পেশাগত কাজের পরিসর বাড়ানোর জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করেছি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অপ্রয়োজনীয় প্রকল্প এবং অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। রপ্তানি ও প্রবাসী আয় বাড়াতে না পারলে অর্থনীতির এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করেন তারা। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদরা বাস্তবতার নিরিখে অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দিয়েছেন। শারফুল আলমের রিপোর্ট। সুষম ও টেকসই উন্নয়নের অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণের লক্ষ্যে সিপিডির 2 দিনব্যাপী সেমিনারের প্রথম পর্বে বিনিয়োগ বাড়ানো এবং পণ্য রপ্তানির বৈচিত্র্য অর্জনের কৌশলগত নীতি পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করা হয়। Keep the trust on these resilient entrepreneurs that they will turn around this economy. We can actually turn this economy export size to at least 80 billion by 2030 if we really have the policy support. We have not really been able to attract FDI. Recommendations about what reforms can be carried out. Don't just look at that reform process for its intellectual content. Look at it also in terms of its operationality. এতে বক্তারা বলেন, রপ্তানি বাড়াতে পণ্যের গুণগত মান বাড়ানো ও নতুন বাজার খুঁজে বের করতে হবে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় নানা প্রকল্পের নামে অর্থ লুটপাট করা হয়েছে। সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির নেতা আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। 2000 we have seen that how the garments and textile industries
have grown, but now as we see that it has somewhat plateaued, because I think these levers, which were the enablers, are not anymore the enablers. টাকা আসবে, টাকা যাবে, that is how economy performs. এগুলো তো আমাদের বুঝতে হবে। ওই রেস্ট্রিকশন দিয়ে বন্ধ করে কোনো টাকা বন্ধ করে দেয়, water will find its own level. It can never stop this. So better open up the economy, open up the market, deregulate, liberalize the economy. আমাদের একটু ফিয়ার থেকে লিবারালাইজেশন যখন আমরা যেতে চাই, ডিরেগুলেশনে যখন যেতে চাই, এই ফিয়ারগুলো সামনে চলে আসে। অর্থনীতিতে গতি ফেরাতে কর্মসংস্থান ও সরকারি নীতি সহায়তা প্রদানের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন বক্তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়া, দাম বৃদ্ধি ও স্থলবন্দর দিয়ে সব ধরনের সুতা আমদানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। বক্তারা বলেন, ভারতের সুতার সাথে প্রতিযোগিতা করতে না পেরে হুমকির মুখে টেক্সটাইল শিল্প। এর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে এনবিআর ব্যাংকগুলোর অসহযোগিতার কথাও জানান ব্যবসায়ীরা। এ সময় বিটিএমএ সভাপতি অভিযোগ করেন, সম্ভাবনাময় এই শিল্প ধ্বংসের পায়তারা চলছে। তরিক ইসলামের রিপোর্ট। টেক্সটাইল খাতে চলমান সংকট নিয়ে রাজধানীর গুলশানের একটি ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। আমাদের ফ্যাক্টরিতে 3 কোটি টাকা গ্যাস বিল দেয়, এটা হবে 7.5 কোটি টাকা। এ খাতে সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সংকট সমাধানের কথা জানান এই ব্যবসায়ী নেতা। একটা এলসি যায় মনে করেন আপনার 30 টন, সেখানে মাল আসে 90 টন, 3 বার মালটা ঢুকে। তো এইটা একটা 2 নম্বর হলো যে সেখানে যে কাউন্ট 30 কাউন্টের এলসি যায়, মাল আসে 80 কাউন্টের, সেখানে সরকার রাজস্ব হারায়। যে 80 কাউন্ট মালটা আসে সেটা কিন্তু কোনো এক্সপোর্টের কোনো কাজের জন্য আসে না, কখনো 1%ও কোনো এলসির কাজের জন্য আসে না। এটা সম্পূর্ণটা আসে আমাদের লোকাল ডোমেস্টিক 3 পিস, শাড়ি, লুঙ্গি তৈরি করার জন্য। এই সুতা কিন্তু আমাদের নিজস্ব দেশেই আমরা যথেষ্ট পরিমাণে সাকসেসফুলি উৎপাদন করতেছি। সম্ভাবনাময় এ শিল্প ধ্বংসের পায়তারা চলছে বলে জানান বিটিএমএ সভাপতি। ভারত সরকার যতটুকু তৎপর, আমার সরকার ততটুকু তৎপর না। ওরা যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে, আমার সরকার কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নেয়। এখন তারা করে কি, যখন কটনের দাম বেড়ে যায় এক্সপোর্ট বন্ধ করে দেয়। আমাদের কিন্তু তখন এলসি খোলা থাকে, কিন্তু ওরা তখন ওগুলা পারফর্ম করে না। এখন তারা যদি সুতাটা ওদের দেশে বানায়, কর্মসংস্থান ওদের দেশে হচ্ছে, ওদের জন্য ভালো, ওদের ইকোনমির জন্য ভালো, ভ্যালু এডিশনটা ওদের দেশে হচ্ছে, ওদের জন্য ভালো। ওরা কিন্তু ওদের ভালোটা বুঝে, আমার সরকার আমার ভালোটা বুঝে না। সংকট কাটাতে সরকার পদক্ষেপ না নিলে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন বিটিএমএ নেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হলো। জোহরের নামাজের জন্য দুপুর 1:15 থেকে 1:30 পর্যন্ত 15 মিনিটের বিরতি থাকবে। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব বিধি অনুযায়ী অফিস সময়সূচি ঠিক করবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 103 জন পুলিশ কর্মকর্তার বিপিএম এবং পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত 103 জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক 2018 এর বিপিএম এবং রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম প্রত্যাহার করা হলো।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপি ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের 6 আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তারা। এ কারণে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এস.এম. মেহেদী হাসানকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। আগামী 27 ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভার ভেন্যু পরিদর্শন করেছেন সভা বাস্তবায়ন উপকমিটির সদস্যরা। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বর্ধিত সভা আয়োজনের প্রস্তুতি কাজ পরিদর্শন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত ও মিডিয়া সেলের আহ্বায়ক আলমগীর পাভেল। এ সময় দলটির নেতারা জানান, সুন্দর ও সফলভাবে বর্ধিত সভা বাস্তবায়নে প্রস্তুতি শেষ পর্যায়ে। এ সভায় দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের নেতাদের মতামত নেওয়া হবে। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দিক নির্দেশনা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুমের শিকার 1685 জনের কেউ আর জীবিত নেই দাবি করে এসব পরিবারকে সরকারিভাবে পুনর্বাসন এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সংগঠন বাংলাদেশ গুম পরিবার। রাজধানীর তোপাখানা রোডে ক্র্যাব মিলনায়তনে সংগঠনের প্রধান সমন্বয়ক বলেন, এখনও একটি চক্র তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে। এ অবস্থায় দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। এ সময় 8 দফা দাবি একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার বরাবর জমা দেওয়া হবে বলেও জানান দলটির প্রধান সমন্বয়ক। এখন কি চলতেছে দেশে, সবচেয়ে চমৎকার বিষয়, পদ পদবি নিয়ে কে চেয়ারে বসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে ক্ষমতায় আসবে। আমাদের যে 1600 পরিবার ভিকটিম যারা আপনারা জানেন 1685 জন, একটা পরিবারও কেউ খোঁজ খবরও নেয় নাই, কোনো উপদেষ্টা কোনোদিন যায় নাই, দেখাও করে নাই, কথাই বলেন। সংবাদের পর্যায়ে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বসন্ত বরণে বর্ণাঢ্য আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বসন্ত উৎসব 1431। ছিল লোকজ মেলা, ফানুস উৎসব, নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ, পুঁথি পাঠের আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। আয়োজনটিতে চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সঙ্গীত শিল্পী কাজী কৃষ্ণকুলী ইসলামকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। এ সময় স্কয়ার গ্রুপের এমডি ও সিইও মাহবুবুর রহমান, সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া, মডারেটর ডক্টর রাশেদা রওনক খান উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনকে দেয়া অর্থ সহায়তা ফেরত চাওয়ার পরদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার আগ্রহ জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের শান্তি ফেরাতে প্রয়োজনে প্রেসিডেন্ট পদ ছাড়তেও রাজি বলে জানান তিনি। এতে চলতি সপ্তাহের মধ্যেই রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে বলে আশা করছে হোয়াইট হাউস। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোর সাথে শান্তি আলোচনা শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিরোধ দেখা দেয় প্রেসিডেন্ট জেলেনস্কির। বেঁকে বসেন দুজনই। ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরাচার এবং যুদ্ধে ইউক্রেনকে দেয়া আমেরিকার অর্থ সহায়তা ফেরত চাওয়ায় হঠাৎ সুর বদলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রোববার কিয়েভে তড়িঘড়ি করে ডাকেন সংবাদ সম্মেলন, আর সেখানেই ট্রাম্পের কাছে মাথা নত করেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্টকে শুধু মধ্যস্থতাকারী নয়, কিয়েভের অংশীদার হিসেবে পাশে চান তিনি। আমি আসলে যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারীর চেয়ে বেশি কিছু মনে করি। সবসময় ওয়াশিংটনকে ইউক্রেনের অংশীদার মনে করি।
তবে ট্রাম্প ও পুতিনের মধ্যে যে কোনো বৈঠকের আগে আমার সাথে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা হওয়া জরুরি। শিগগিরই আমি তার সাথে সাক্ষাৎ করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বৈরশাসক বলায় নিজেকে বৈধ প্রেসিডেন্ট বলেও দাবি করেন জেলেনস্কি। ট্রাম্প প্রশংসা হিসেবে যেসব শব্দ ব্যবহার করেছেন আমি সেগুলোর বিষয়ে কিছু বলবো না। একজন স্বৈরশাসকই কেবল স্বৈরশাসক শব্দের ব্যবহারে বিরক্তি বোধ করবেন, আমি নই। আমি নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট। স্থায়ী শান্তি কিংবা সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য দরকার হলে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেবেন বলেও জানান 47 বছর বয়সী এই ইউক্রেন নেতা। Very important because they have to be at the table. To my mind, I mean Europe. ইউক্রেনের প্রেসিডেন্টের এমন নমনীয়তায় চলতি সপ্তাহের মধ্যেই রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে হোয়াইট হাউসের এক বিবৃতিতে। অন্যদিকে যুদ্ধ শুরু 3 বছর পূর্ণ হওয়ার ঠিক আগে রোববার রাতেই ইউক্রেনে 2.5 শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর একদিনে এটি সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে থাকছে পার্টিক্স খেলার খবর। সেমিফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশের বিপক্ষে 237 রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ 2 উইকেটে 49 রান। এর আগে রাওয়ালপিন্ডিতে নিজেদের বাঁচা মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। প্রথম পাওয়ার প্লেতে তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে সংগ্রহ 58 রান, কিন্তু 21 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে মাঝের ওভারে পথ হারায় বাংলাদেশ। 2 উইকেটে 97 রান থেকে দ্রুত স্কোর হয়ে যায় 5 উইকেটে 118। টানা 10 ওভার বোলিং করে 26 রানে টাইগারদের প্রথম 5 উইকেটে 4টি তুলে নেন নিউজিল্যান্ডের অফ স্পিনার মাইকেল ব্রেসওয়েল। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লড়াইটা চালিয়ে যান একাই। সাজঘরে ফেরার আগে তিনি করেন 77 রান। শান্তর বিদায়ের পর রিশাদ হোসেনের সঙ্গে 33 ও তাসকিনের সঙ্গে 45 রানের জুটি করে বাংলাদেশের রানটা 250-র কাছাকাছি নিয়ে যান জাকির আলী। তিনি করেন 45 রান, তাতে 9 উইকেটে 236 রানে থামে বাংলাদেশের ইনিংস। দীর্ঘ ইনজুরি শেষে মাঠে নেমেই সবাইকে তাক লাগিয়ে দিলেন নেইমার। নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ইন্টার ডি লিমেইরার বিপক্ষে বিরল অলিম্পিক গোল করেছেন 33 বছর বয়সী এই তারকা স্ট্রাইকার। রোববার রাতে ডি লিমেইরার বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে নেইমারের সান্তোস। ম্যাচের 26তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন নেইমার, আর সেটি ছিল কর্নার কিক। নেইমার সেই কিক নেওয়ার আগে প্রতিপক্ষের দর্শকরা তাকে উত্ত্যক্ত করছিল। কর্নার থেকে বাঁকানো শটে সরাসরি ডি লিমেইরার গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন ব্রাজিল তারকা। এই অলিম্পিক গোলের পর গ্যালারি মেতে ওঠে নেইমার বন্দনায়। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।